এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। খেলাধুলার আলোচনা। আমরা রয়েছি মুক্ত হাও ডিজিটাল মিডিয়া স্টুডিওতে। আজকে আমরা খেলাধুলার আলোচনায় আমরা ফুটবল নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে আমরা আজকে পেয়েছি আমাদের বর্ধমান শহরের ফুটবল মাঠের খুবই পরিচিত নাম সন্দীপ গোস্বামী। একসময় উনি বর্ধমানের বেশ কয়েকটি নামকরা ফুটবল ক্লাবে যেমন উনি ফুটবল খেলেছেন, পরবর্তী সময় ফুটবল থেকে উনি ফুটবল খেলা ছেড়েছেন, কিন্তু ফুটবল থেকে উনি সরে আসেননি। ফুটবলের প্রতি ওনার ভালোবাসা যখন খেলতেন তখনও ছিল। এখন আমরা ওনার ভালোবাসাটা দেখতে পাই ক্রীড়া সংগঠক হিসেবে। উনি ওনার একটি ক্লাব আছে কালীতলা অ্যাথলেটিক ক্লাব, সেই ক্লাবের ফুটবল খেলা বর্ধমান যে আমাদের ফুটবল লিগ, সেখানে তারা খেলে, ফার্স্ট ডিভিশনে খেলে। সেই সন্দীপ গোস্বামীর সঙ্গে আমরা ফুটবল খেলা নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। সন্দীপবাবু আমাদের স্টুডিওতে নমস্কার। স্বাগত। আচ্ছা সন্দীপবাবু, আমি প্রথমেই যদি আপনার তো প্রথম জীবনের কথা অবশ্যই শুনবো, কীভাবে খেলা শুরু করেছিলেন, কাদের কাছে খেলা শিখেছিলেন। প্রথমে যদি বলি, এবার যে বর্ধমানের যে লিগ, ফুটবল লিগ চলছে, সেখানে ফার্স্ট ডিভিশনে যে কটা খেলা হয়েছে, আমি সুপার ডিভিশনের কথা পরে আসবো, যেহেতু আপনার ক্লাব, আপনার ক্লাবের নামটা বর্ধমান কালীতলা অ্যাথলেটিক ক্লাব। আপনার ক্লাব যেহেতু ফার্স্ট ডিভিশনে খেলছে, এবার ফার্স্ট ডিভিশনে কোন কোন ক্লাবের খেলা কীরকম লেগেছে এখন পর্যন্ত যেগুলো হয়েছে? আমরা আপাতত 4টে খেলা খেলেছি। সেই 4টে খেলার মধ্যে প্রথম খেলাটা গলসি উদয়ন টিমটাকে ভালো লেগেছে, কারণ গলসি আমাদের পরিষ্কার 2-0 গোলে আমাদেরকে হারিয়েছিল। কালীতলা অ্যাথলেটিক ক্লাব কিন্তু 2-0 গোলে হারানোটা সহজ নয়, কারণ আপনাদের টিমও তো যথেষ্ট ভালো। হ্যাঁ, যথেষ্ট ব্যালেন্স, কিন্তু কলকাতা লিগ শুরু হয়ে যাওয়ার জন্য আমরা সেদিনকে প্লেয়ার জোগাড় করতে পারিনি। যার এটা একটা হচ্ছে হারার একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। গলসি উদয়ন ভালো খেলেছিল। হ্যাঁ, গলসি উদয়ন নিঃসন্দেহে ভালো খেলেছে এবং জিতেছে। আচ্ছা, তারপরে তো তারপরে খেলাটা হলো বায়মার সঙ্গে। ওটা অঘটনও বললেও ভুল হবে, কারণ 4-1 গোলে আমরা হেরেছি। সেটাও বলা যাবে না, 1-1 পজিশন ছিল, 1 গোলে হারছিলাম, 1 গোলে আমরা শোধ করি, দিয়ে তারপর সেই একই অবস্থা। আমরা সেরকমভাবে প্লেয়ার সবই কলকাতায় খেলা করে যাই করে টিমটা আমরা নামিয়েছিলাম। এটা কোনো কারণে আমরা 4 গোলে, কিন্তু যেদিনকে আমরা ফুল টিম আনতে পেরেছি, তারপরের 2টো খেলায় ফুল টিম আমরা আনতে পেরেছি। আমরা যথারীতি পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা নিতুকে 3 গোল মেরেছি এবং খাস্তুবিদার টিমটা মানে উল্লোরা নেতাজি রসুলপুর উল্লোরা নেতাজি রসুলপুর উল্লোরা নেতাজি ওদের নাম, খাস্তুবিদার টিমটা। তো ওই টিমটাকে আমরা 6 গোল পরিষ্কারভাবে 6-0 গোলে আমরা মেরেছি, যেহেতু আমরা সেদিনকে ফুল টিমে আমরা পেয়ে গেছিলাম। আপনারা হচ্ছে রসুলপুর, হ্যাঁ, আপনারা 6-0 গোলে জিতেছিলেন। হ্যাঁ, সেটা ছিল 3 তারিখ। হ্যাঁ, রসুলপুর জয়যাত্রী সংঘ, রসুলপুর জয়যাত্রী সংঘ 6-0 গোলে জিতে। হ্যাঁ, 6-0 গোলে আমরা।
সেদিন কি খুব ভালো খেলা? মানে আমরা পরিষ্কার সেদিনকে এই দুটো গেম আমরা আমাদের একদম পুরো টিম আমরা আনতে পেরেছিলাম, যার জন্য আমরা পরিষ্কার দুটো খেলাতে আমরা আমাদের নিজেদের ক্ষমতা অনুযায়ী আমরা খেলতে পেরেছি। আর এখন পর্যন্ত কোন কোন টিমের খেলা ভালো লেগেছে? কি ফার্স্ট ডিভিশন না সুপার? ফার্স্ট ডিভিশনে। ফার্স্ট ডিভিশনে গোলসি উদয়নের খেলা খারাপ লাগেনি, ভালো লেগেছে। কালীতলা অ্যাথলেটিক ক্লাব ছাড়া যে আপনার একটা টিম আছে লোকর ওদিকে যারা গৌতমদার টিমটা, হ্যাঁ হ্যাঁ, ওই টিমটার খেলা কি কেমন লেগেছে? ওটা আমি এখনও টিমটাকে আমি দেখিনি, সেই জন্য, কারণ আমি আমার নিজের খেলা থাকলে ছাড়া আমি খুব কম দিন মাঠে অ্যাটেন্ড করতে পারি, কারণ আমি সরকারি চাকরি করি, তো সেই জন্য সম্ভব হয় না। তবে যেটুকু লোকমুখে শুনেছি, সেন্টার অফ ইয়ং সোসাইটি, হ্যাঁ, সেন্টার অফ গৌতমদার টিমটা সেন্টার অফ ইয়ং সোসাইটি, এরপরের খেলায় ওদের সঙ্গে আমাদের আছে। আচ্ছা, তা আপনারা গতবার ফার্স্ট ডিভিশনে কোন পজিশনে ছিলেন? আমরা গতবার থার্ড পজিশনে ছিলাম। থার্ড পজিশনে ছিলেন। আর আপনার এই কালীতলা অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে ফুটবলে যুক্ত কীভাবে হলেন? পাড়ার ক্লাব বলে? না, ওই ক্লাবটা আমি বিশেষ করে আমরা 4-5 জনা মিলে হাতে গড়ে আমরা তৈরি করেছিলাম, একদম হাতে গড়ে। মানে ওই ক্লাবটা ছিল অ্যাকচুয়ালি হচ্ছে বর্ধমান রাজাদের জায়গায়। তো সেই রাজাদের যে দেওয়ান থাকতো, সেই দেওয়ানের সঙ্গে আমরা বিয়ে করে ওই 4-5 জন মিলে ওই ক্লাবটাকে তৈরি করেছিলাম, একদম প্রথম থেকে আমরা তৈরি করেছিলাম। তার প্রতিটা ইট কে আমরা মানে মাথায় বয়ে নিয়ে এসে সেই ক্লাবটাকে দাঁড় করিয়েছিলাম। তো আর যেহেতু আমি মনে করি আমাদের কালীতলা অ্যাথলেটিক ক্লাবে যা ভেটারেন্স ফুটবলার আছে, বর্ধমানের খুব কম ক্লাবের আছে। কারা কারা আছে একটু নাম যদি বলেন? উদয়চাঁদ মল্লিক ভটা, কার্তিক মুখার্জি। হ্যাঁ, আচ্ছা, উদয়চাঁদ মল্লিক ওরা কি কালীতলা অ্যাথলেটিক ক্লাব খেলেছেন না এখন কালীতলা অ্যাথলেটিক ক্লাবের সঙ্গে যুক্ত? না, কালীতলা অ্যাথলেটিক ক্লাবের ও হচ্ছে এখন হচ্ছে মেম্বার কালীতলা অ্যাথলেটিক ক্লাবে, কারণ ও যখন কালীতলা অ্যাথলেটিক ক্লাব যখন ও খেলে তখন ও খেলা থেকে সরে গেছে। আচ্ছা, কার্তিক। হ্যাঁ, তারপর হচ্ছে সুভাষ, যিনি রেফারি করতেন, সুভাষ মুখার্জি ভুটুদা, যে বড় বড় খেলা রেফারি, উনি হচ্ছেন ক্লাবের প্রেসিডেন্ট। আচ্ছা, আপনার সত্যনারায়ণ মণ্ডল, মঙ্গল ঠাকুর, দিলীপ নন্দী। ওই জন্য কি আপনারা ফুটবলকে খেলাধুলার ক্ষেত্রে একদম ফুটবলটাকেই আমরা বেশি প্রাধান্য দিই, কারণ আমরা ফুটবল খেলে এসেছি, আমরা সেই জন্য ফুটবলটাকেই আমরা বেশি প্রাধান্য দিই। আমরা কিছুদিন আগে রক্তদান শিবির করলেন, সেখানেও বর্ধমান শহরের একজন প্রখ্যাত ফুটবলার যিনি কম বয়সে প্রয়াত হয়েছেন, তার নাম করে আপনারা রক্তদান শিবির করেছেন, সে সম্পর্কে যদি একটু বলেন। বর্ধমানে আমি মনে করি যে বাবুদার মতো ফুটবলার বোধহয় খুব কম আসবে। ইসরার আহমেদ, হ্যাঁ, ইসরার আহমেদ বাবুদা, যাকে আমরা বর্ধমান বাবুদা নামে পরিচিত। তো ওর মতো ফুটবলার বোধহয় খুব কম আসবে, এত শান্তশিষ্ট, ভদ্র, পরিষ্কার পরিচ্ছন্ন, মানে। তো ওর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক খুব সুন্দর ছিল। তো আমি যখন এটা শুনেছিলাম, আমি কার্তিকদা ওনার বাড়িতে পর্যন্ত গেছিলাম, গিয়ে দেখে খুব পীরবাড়ামে, হ্যাঁ, তো খুব ভেঙে পড়েছিলাম এই খবরটা শুনে। তো যখন ওর মৃত্যু হওয়ার পরও বাড়ির লোকে আমাকে খবর দিয়েছিল, কিন্তু আমি অফিসে থাকার জন্য আমি অ্যাটেন্ড করতে পারিনি। পরে গিয়ে আমি দেখা করেছি, আমি কার্তিকদা দেখা করেছি, তো খুব আপসেট হয়ে পড়েছিলাম। তো আমি মনে করলাম যে বাবুদার মতো প্লেয়ার, বাবুদাকে তো সবাই ব্যবহার করলো, তার খেলা যতদিন ছিল তাকে ব্যবহার করেছে, কিন্তু মানুষ চাকরিও পেয়েছিল। হ্যাঁ, পেয়েছিল, খেলার জন্য সে চাকরিও পেয়েছিল। তো খেলা যখন শেষ হয়ে গেল, তো তার জন্য কি আমরা প্লেয়াররা কোনো কিছু করতে পারি না? একটা যদি সে তার আত্মার চির শান্তি পায়, তো সেই জন্য আমার মনের মধ্যে এলো যে এটা একটা ভালো জিনিস হবে যদি ফুটবলারদের নিয়ে রক্ত দিয়ে বাবুদার আত্মার শান্তি কামনা করতে পারি। সেই জন্য হ্যাঁ, নিশ্চয়ই আমার ক্লাবের ছিল, কিন্তু ডোনারগুলো জোগাড় করার দায়িত্ব আমার ছিল, এবং আমি সব ফুটবল প্লেয়ারদের নিয়ে সেই ডোনারকে দিয়ে বাবুদার আত্মার শান্তি কামনা করেছি, রক্তদান শিবির করে আত্মার শান্তি কামনা করেছি। এরপরে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে আপনাদের এই যে ফুটবলের ফার্স্ট ডিভিশনে ফুটবল চালাতে গেলে অনেক একটা ব্যবসাপক্ষ হয়ে যায়, পেশাদারি যুগ, প্লেয়ারদের পক্ষে বিনা পয়সা খেলা সম্ভব না।
ঠিক আছে, তা এই যে আর্থিকটা একটা কি সমস্যার মধ্যে পড়েন? খুবই সমস্যার মধ্যে পড়ি আমরা। কেবলমাত্র 4 থেকে 5 জন, তাও কার্তিক দা, শশাঙ্ক মুখার্জি বা ভুটুদা, সুভাষ চক্রবর্তী, সুভাষ মুখার্জি, ভুটুদা রেফারি যিনি ছিলেন, তো আমাদের সেক্রেটারি সম্রাট, আচ্ছা বুম্বা, তো এইরকম কতগুলো আমরা আছি যারা সরকারি চাকরি বাকরি করি। তো তাদের কাছ থেকে কিছু সংখ্যক নিয়ে বাদবাকি যেটা পড়ে, আমি যেহেতু এখন চাকরিতে রয়েছি, বাদবাকিটা আমি মেনটেন করি। এটা তো একটা মানে ক্লাবের মানে আর্থিক অবস্থা ভালো না হলে লিগে ভালো রেজাল্ট করাও খুব কঠিন হবে। একদম একদম ঠিক কথা। কারণ আমরা কিন্তু প্রচণ্ড ভয় খাই যে যেন আমরা সুপারে না উঠি। আমাদের এরকম অনেকবার সময় সুযোগ হয়েছিল, এবং এই বছরও তো আমরা আছি, আমরা তো এই বছরও আছি, 4টে খেলে 7, 4টে খেলে 6। তো সুতরাং আমরা কিন্তু প্রচণ্ড ভয় খাই যে সুপারে উঠলে তো আমরা উঠতে চান না। ভয় খাই, উঠতে চাই না এটা বলা ভুল, আমরা ভয় খাই খরচা বেড়ে যাবে। হ্যাঁ, যে ওই 4-5 জনাকার উপরে পড়বে, অনেক সুপার ডিভিশন তখন ডবল খরচা হয়ে যাবে। অবশ্যই পড়বে, নাহলে আমরা সেই জায়গায় লড়তে পারবো না। হ্যাঁ, আবার নেমে আসতে হবে। তো ভয় খাই, তা বলে ইয়ে নয়। এবার হচ্ছে যে ওই 4-5 জনাকার উপরে পড়বে, এই জন্য আমরা এটাকে একটু পিছিয়ে যে মানে এমনভাবে পা দিই যে যাতে ঠিক আছে চলো একটা ভদ্রস্থ জায়গায় থাকি। সে তো আমরা প্রতিবারই চ্যাম্পিয়নে দৌড়ে থাকি। হ্যাঁ থাকি, এবছরও তো আছি, এখনও অবধি আছি। তো কিন্তু ঠিক সময় তখন আমরা ওই একটা ভয়তে, কারণ আমাদের সোর্স অফ ইনকাম ক্লাবের অন্য কিছু নেই। গতবার আপনার ফার্স্ট ডিভিশনের খেলা মেমারিতে হয়েছিল, এবার বর্ধমানে হচ্ছে, তফাৎ কি আছে? মেমারির মাঠটা সাইজে ছোট, এবং মাঠটা জল হয়ে গেলে রানী মাঠের থেকেও আরও বাজে। কিন্তু ওখানে একটা সুবিধে ছিল যে প্রতিটা খেলাতে 2000 টাকা করে দিচ্ছিল ঠিকই, কিন্তু এখান থেকে যাতায়াত করতে গেলে আবার 4-5 হাজার টাকা বেরিয়ে যাচ্ছিল। যাতায়াত করে টিম নিয়ে গিয়ে খেলতে 4-5 হাজার টাকা বেরিয়ে যাচ্ছিল। তাই আমাদের বর্ধমানই ছিল রানীমাঠ, একদম বাড়ির কাছে, এবং মেম্বাররা বর্ধমানরা খেলা দেখতে পাবে, সেখানে মেম্বারই খেলা দেখে কী হবে। আমাদের দর্শকদের আমরা পাবো, আমাদের সদস্যরা খেলা দেখতে চায়, তারা যখন তাদের টিমের খেলা দেখবে না। আপনাদের কি কাছাকাছি কোনো ফুটবল মাঠ এরকম আছে যেখানে আপনারা যে আগামী দিনে একটা ফুটবল একাডেমি করার ক্ষেত্রে পরিকল্পনা করা? কাছাকাছি মাঠ তো অবশ্যই আছে, কল্পতরু মাঠ অবশ্যই, সেখানে তো একটা ক্যাম্প রয়েছে। তো দেখুন, ফুটবল একাডেমি করতে গেলে মিলিত প্রয়াস ছাড়া সম্ভাবনা খুবই কম বাস্তবিত করা। তো সেখানে মানে ব্যয় সাপেক্ষ এবং খুবই কম। সেখানে আমার মতো একজনের পক্ষে বা আরও 2-3 জন, হয়তো কার্তিকদাকে আমি পেলাম, ভুটুদাকে পেলাম, সে পক্ষে মানে খুবই কষ্টকর। তবে যদি অদূর ভবিষ্যতে কোনোরকম কোনো সেই সুযোগ আসে বা অন্ত পায়, নিশ্চয়ই। তবু আমি অনেক জায়গায় যেখানেই ক্যাম্পে আমাকে ডাকে, এই রবিবারও চন্দন খণ্ডঘোষে সালুনের দিকে বাড়ি, চন্দন আগে বোধহয় শিবাজিতে খেলতো, সে ডেকেছে। আমি আর সে তার ডাকার ইয়েতে আমি আর কার্তিকদা রবিবার দিন তার ক্যাম্পে আমি গিয়ে হাজির হব। আপনাদের ছোটোবেলার ফুটবল খেলা কেমন ছিলেন? আপনি প্রথমে কীভাবে ফুটবল খেলা শুরু করেছিলেন? আমার লাইফটা ফুটবলের টোটালটাই ম্যাক্সিমামটাই কেটেছে কল্পতরু ক্লাবে। তো ওই কল্পতরু ক্লাবটাতেই, ওইখানেতেই আমার বাড়ির পাশে, সেই জন্য 24 ঘন্টাই ওইখানেতেই মাঠেতেই পড়ে থাকতাম, মাঠেতেই খেলাধুলা। আমাদের তখন কোচ ছিল কোলেদা। আচ্ছা, হ্যাঁ, স্টপার। তো ওই কোলেদার বিয়েতে নিয়ে আস্তে আস্তে নিয়ে পরে কল্পতরুতে সাইন করি। কল্পতরুতে বিগত প্রায় গোটা 10-12 বছর কল্পতরু ক্লাবেই খেলেছি। সে সময় পাশে কারা ছিল, কোন খেলোয়াড় ছিল? তখন আমার সবথেকে প্রিয় বন্ধু ছিল আপনাদের মানিক দাস, স্ট্রাইকার। এই ভাতচালা ইউনাইটেড কলেজ তখন ফার্স্ট ডিভিশন খেলেছে মানিক, তখন নিয়ে ভাত চালাতে চলে এলো।
তারপর নাড়ু ছিল, দিলু ছিল, কাঞ্চন ছিল, এখন কাঞ্চন নেই, সে আরবে চলে গেছে। এরকম তারপরে কোন ক্লাবে খেলেছিলেন? তারপর ওখান থেকে চলে যাই জিওএসএস ক্লাবে। আচ্ছা, হ্যাঁ, বাবু ভাইয়ের ক্লাবে, শামসুদ্দিন চাচা। একদম চাচাই আমাকে নিয়ে যায়। দিয়ে কারণ ওই কল্পতরু ক্লাবের সঙ্গে আমাদের 4 জনকে একটা ঝামেলা হয়েছিল, সেই নিয়ে করে ইয়ে করে আমরা 4-5 জনই বেরিয়ে যাই। তো বেরিয়ে যেয়ে জিওএসএস ক্লাবে যাই। তো চাচার ক্লাবে ওখানে খেলেছিলাম 2 বছর। কাজিদা করছিল, তো ওই 2 বছরের মধ্যে কাজিদা কিন্তু চ্যাম্পিয়নও করিয়েছে। কোন ডিভিশনে? সেকেন্ড ডিভিশন থেকে। আচ্ছা। সেকেন্ড ডিভিশন থেকে চ্যাম্পিয়নও করিয়েছিল। তো তারপর ওখান থেকে যাওয়ার পর আমি চাকরি পেয়ে যাই। আমি চাকরি পাওয়ার পর আমি চাকরি, তো ওখানেতে আমি অফিস টিমে আমি খেলতাম। তারপরে চাকরি হওয়ার পরও কিন্তু আমি বহু বছর আমি ফার্স্ট ডিভিশন এবং সুপার ডিভিশনে সাথী সংগ্রহে আমি খেলেছি। সেই সময় ওয়ান ডে এইসব খেলাগুলো কীরকম হতো বিভিন্ন জায়গায়? ওয়ান ডে ছিল, ওয়ান ডে তখনও ছিল, এখনও ছিল, বা পরবর্তীকালেও থাকবে। কিন্তু ওয়ান ডেতে তখনকার দিনে এই টাকা পয়সার ব্যাপারটা ছিল না। তখন একটা কাপ, একটা শিল্ডকে নিয়েই মানে লড়াই চলতো, আর লাস্টে একটা টিফিন, এই নিয়েই লড়াই। আর এখন কিন্তু ট্রফিটা মুখ্য নয়, টাকাটা মুখ্য, ট্রফিটা গৌণ হয়ে গেছে। কারণ সব তো বাইরেকার প্লেয়ার। একদম, বাংলার কটা সেখানে লাখ লাখ টাকার খেলা হচ্ছে, নাইজেরিয়ান লোকে আপনার নিয়ে যখন আসছে। নিজে ফুটবল খেলতেন সেই সময় বর্ধমান শহরের যদি 5 জন সব থেকে আপনার চোখে সেরা প্লেয়ারের নাম বলতে হয়, কাদের কথা বলবেন? প্রতিটা পজিশনের খেলু বলে যাই। হ্যাঁ। হ্যাঁ, গোলকিপার ভাল লাগতো, ভাইদা, রঞ্জিত দা ভাল লাগতো। মিঠাপুকুরে হ্যাঁ। সামলাবে। হ্যাঁ, খুব ভাল লাগতো। আচ্ছা, স্টপারে গোলকদার খেলা খুব ভাল লাগতো। আর পরিষ্কার পরিচ্ছন্ন খেলা লাগতো। আর লাগতো প্রদীপ তীরকে, কোন ক্লাবে? ইজলা বাজার, আচ্ছা। সাইড ব্যাক খেলতো, পরিষ্কার পরিচ্ছন্ন খেলা ছিল। আচ্ছা, হাফে বাবু ভাই আর খাস্তুকি, আচ্ছা। জীবনকার পা, এদের খেলাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন খেলা, খুব ভাল লাগতো। গোপাল ব্যানার্জি। হ্যাঁ, আর ওপরে ভটা স্ট্রাইকারে, ভাত ছাড়া থাকতে। হ্যাঁ, বাচ্চালা ভটা। আর এখন আমি যদি এখনকার সময় চলে আসি, এবার যে সুপার ডিভিশনের খেলা হচ্ছে সেইখানে আপাতত কোন টিমের খেলা ভালো লেগেছে? আপাতত তো নামে যা শুনেছিলাম যে মিলনী নাকি দারুণ টিম হয়েছে, করেছিল, কিন্তু কাগজে কলমে করে তো লাভ নাই, তাদেরকে নিয়ে আসতে হবে। তো সেই নিয়ে আসতে তো কোনোদিনই পারছে না, না রবি, না রাম, না উজ্জ্বল, কাউকেই তো। এর আগের দিন বোধহয় এসেছিল, রবিকে পাইনি। আচ্ছা, তো যাই হোক, কাগজে কলমে মিলনী যথেষ্ট ব্যালেন্স টিম হয়েছে, কিন্তু মানে সব দিক ইয়ে করে ব্যালেন্স টিম বলতে যেটা বোঝায়, যারা মাঠে নিয়ে এসে খেলে, সেটা হচ্ছে একমাত্র শিবাজি সংঘ। কল্যাণেরও টিম ভালো, কল্যাণও ভালো খেলছে এখন। শিবাজি আর কল্যাণ, হ্যাঁ, এবং আরইউসি, ঠিক আছে, এই 3টে ক্লাবের মধ্যে তুলনাভাবে কার খেলা ভালো লাগে? কল্যাণের খেলা খুব ভালো। কল্যাণের খেলা ভালো লেগেছে। আর যদি বলতে হয় যে হ্যাঁ, টিমটার খেলা খুব ভালো লাগছে। ওই আমার বন্ধু চৌরঙ্গি মেয়েরার যে তত্ত্বাবধানে যে টিমটা, ওই টিমটার খেলা কিন্তু খুব ভালো লাগছে। ওরা হয়তো সব খেলা জিততে পারছে না, কিন্তু ওদের বলছে ওরা যে কোনো টিমকে কিন্তু ফাইট দিচ্ছে, বলছে স্থানীয় প্ল্যান নিয়ে খেলছে ওদের। হ্যাঁ, যে কোনো টিমকে ফাইট দেওয়ার ক্ষমতা ওরা রাখে। নিজস্ব একটা একাডেমি আছে, বলছে সেখানকার প্লেয়ার খেলছে ওদের। হ্যাঁ, ওরা কিন্তু যেমন চৌরঙ্গি বলতে গেলে অগ্রদূতের কাছে, অগ্রদূত সঙ্গে 3-2 গোলে, হ্যাঁ একদম হার ছিল, নিয়ে 3 গোল, 2-0 গোলে হার ছিল। হ্যাঁ, 2 গোল হার, 3 গোল মেরে দিয়েছে। আচ্ছা, তারপরে কল্যাণীর সঙ্গে চৌরঙ্গি 1-0 গোলে হারলো, কিন্তু চৌরঙ্গি ভালো করেছে একদম। কল্যাণের যেমন অনেক নামি দামি প্লেয়ার। হ্যাঁ, ওই দিন খেলাটা আমি দেখেছি, খুব ভালো খেললো, খারাপ খেলেনি, ভালো খেলেছে। অনেক নামি কল্যাণে তো সবই নামি দামি। হ্যাঁ, সেখানে চৌরঙ্গি কিন্তু
যে স্থানীয় ফাইটটা দিয়েছিল ওরা বলছে স্থানীয় প্লেয়ার, ওদের ক্যাম্পের প্লেয়ার, ওরা কিন্তু ভালো খেলেছে। হ্যাঁ যথেষ্ট ভালো খেলেছে, নিজের সাধ্যের মানে লড়াইয়ের থেকে বেশি দিয়ে খেলেছে। আর পুলিশ অ্যাথলেটিক ক্লাবও তো এবার বেশ ভালো খেলছে। পুলিশও খারাপ খেলছে না, পুলিশের তো ম্যাক্সিমামই সবই নিজেদের ছেলে, 24 ঘন্টায় ওরা ওদের কাজই হচ্ছে প্র্যাকটিস করো। হ্যাঁ, যেমন পুলিশ অ্যাথলেটিক ক্লাব আর চৌরঙ্গি খেলা এক ড্র হয়েছে। হ্যাঁ এক ড্র হয়েছে। আর শিবাজি সংঘ আর অগ্রদূতের খেলাটা কিন্তু শিবাজি ভালো হয়েছে। হ্যাঁ জিতেছে, 2-2 গোলের ড্র ছিল, শেষে শিবাজি জিতেছে, ওটাও দেখেছি আমি খেলাটা। হ্যাঁ, অগ্রদূত একটা পেনাল্টি পেয়েছিল, হ্যাঁ নিয়ে গোল করতে পারেনি, কিন্তু ওই খেলাটা অগ্রদূত ভালো খেলেছিল। অগ্রদূতের খেলা কি খুব একটা ভালো লাগছে? অগ্রদূত তবে অগ্রদূত দাঁড়িয়ে যাবে, যে একবারে ইয়ের মতো না, অগ্রদূত ঠিক দাঁড়িয়ে যাবে, ঠিক বেরিয়ে যাবে, খারাপ হয়নি তো দাঁড়িয়ে যাবে, ঠিক যত দিন যাবে ওরা ঠিক ডেভেলপ করবে এবং ঠিক দাঁড়িয়ে যাবে, হয়তো চ্যাম্পিয়নশিপে থাকবে না কিন্তু দাঁড়িয়ে যাবে, রেলিগেশন করবে না। হ্যাঁ, অগ্রদূত একটা মাঝে মাঝে জায়গায় থাকে। হ্যাঁ রেলিগেশন করবে না, দাঁড়িয়ে যাবে। তবে এবার বলতে গেলে এখন পর্যন্ত সব থেকে মানে একবারই রেজাল্ট ভালো করতে পারে, সেটা হচ্ছে আমাদের বর্ধমানের খুবই পুরনো, প্রাচীন এবং দীর্ঘদিন ধরে খেলার জগৎ রয়েছে জাতীয় সংঘ। দেখুন জাতীয় সংঘ টিমটাও ঠিক ওই আমাদের কালীতলার মতো অবস্থা, কারণ জাতীয়র যে টিমটা ওই ইয়ের ওপরে, একার ওপরে ঠিক চলে, ওর নামটা কি, তোম্বক। তো জাতীয় সংঘ দেখছি প্রথম খেলায় হেরেছে, সব কটাতেই হেরেছে। হ্যাঁ, 3টে খেলায় মনে হয় 2-0 গোলে হেরেছে, তারপর একটা পুলিশের কাছে 3-0 গোলে হেরেছে, সব কটাতেই হেরেছে। কিন্তু জাতীয় সংঘ একটা দীর্ঘদিনের পুরনো ক্লাব, ভলিবল বা বাস্কেট, ফুটবল, যাই হোক, এখন পর্যন্ত আপনি যে মাঠে যাচ্ছেন, দর্শক কীরকম দেখতে পাচ্ছেন? মানে দর্শক কল্যাণের খেলা থাকতে গেলে সব থেকে বেশি দর্শক দেখতে পাই, শিবাজির খেলা থাকলে কল্যাণ শিবাজি সব থেকে বেশি কল্যাণের, তারপরে একদম শিবাজির, তারপরে যদি শিবাজি বা আরইউসি হয় তারপরে। আপনারা যখন খেলতেন ছোটবেলায়, তখন কি রানীমাটি খেলা হতো না টাউন স্কুলে খেলা হতো? না, আমি টাউন স্কুল মাঠে তখন খেলেছি, এবং টাউন স্কুল মাঠে খেলবার পর ওই ভানুদারা যেখানে হোটেলটাতে নিয়ে ওখানে টিফিন খাওয়াতো, লেবু চার হাফ পিস করে টোস্ট দিয়ে, তখন সব খেলা ম্যাক্সিমাম তখন ওইখানেই হতো, তারপরে আস্তে আস্তে আসে। এই যে বর্ষার জন্য মাঠের অবস্থা, খেলার এটা কি কোনো অসুবিধা তৈরি হচ্ছে? অবশ্যই, বর্ধমানের মতো একটা জায়গাতে একটা ভালো যে একটা মাঠের উপরে সব কটা খেলা, ফুটবল খেলছে, ক্রিকেট খেলছে, তো সেই মাঠের এইটাই স্বাভাবিক। আপনি অন্যান্য জায়গাতে দেখুন যে সেখানে ফুটবল হলে ফুটবল হয়, ক্রিকেট হলে ক্রিকেট, তো সেইটাই হয়েছে, আজকে সেই মাঠটা ফুটবলের অনুপযুক্ত হয়ে গেছে, সেখানে খেলার মতো বর্ধমানে বলই করাচ্ছে না। বর্ধমানে দুর্গাপুরের মতো অত মাঠ নেই, তা এটা কি ফুটবল মানে বিকল্প ব্যবস্থা না করলে কি ফুটবল খেলাটা, ভালো প্লেয়ারদের স্কিল দেখানো, ভালো খেলাটা সমস্যা হচ্ছে? একদম একদম খুব ভালো প্রশ্ন। ভালো মাঠ না হলে ভালো ফুটবল হতে পারে না, তো সুতরাং এই মাঠে ভালো ফুটবল কোনোদিন সম্ভব নয়। এখানে কুস্তিগিরকে নিয়ে এসে যদি ফুটবল খেলানো হয় তবে এই মাঠটা ঠিক উপযুক্ত। যদি বৃষ্টি না হয়, যখন প্রথম লিগ খেলা শুরু হয়েছিল তখন কিন্তু, হ্যাঁ তখন কিন্তু মাঠটা খুব সুন্দর ছিল। যখন আমরা লিগের প্রথম দিকের খেলাগুলো দেখেছি, যেমন না আমরাও পেয়েছি, ফার্স্ট খেলাটাই আমরা দারুণ সুন্দর মাঠ পেয়েছি। যেমন বলতে গেলে এই খেলাটা দেখেছিলাম কল্যাণ এবং চৌরঙ্গির খেলা 1-0 হয়েছিল, কিন্তু মাঠ খুব দারুণ সুন্দর ছিল, একদম মানে ঘাস ফাস কেটে খুব সুন্দর করে রেখে দিয়েছে। ওই রকম মাঠ থাকলে খেলার
কিন্তু দেখুন ফুটবলটাকে ধরে রাখতে হবে যে বর্ষা পড়বেই, সেই সময় লিগ হবে, তো সেইটাকে ধরেই এগোতে হবে এবং এমন সেই রকম ব্যবস্থা রাখতে হবে। আজও দেখুন না, এই বর্ষাটা তো শুধু এখানে হচ্ছে না, আপনি কল্যাণী স্টেডিয়াম যান কি কলকাতার যে কোনো যেখানে হচ্ছে, হ্যাঁ সেখানে এমন জল নিকাশি ব্যবস্থাটা এত সুন্দর, সেখানে মনেই হচ্ছে না যে জল রয়েছে। মাঠটা যেমন প্রথম সেই ঠিক শেষের দিকেও ঠিক সেই রকমই রয়েছে, কিন্তু এখানে এমন অবস্থায় ক্রিকেট পিচ করে মধ্যখানটা দেখুন যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে, মানে খেলার অনুপযুক্ত অবস্থা। ওখানে যে কোনো ধরনের বড় ধরনের কোনো দিন কোনো আঘাত হয়ে যেতে পারে। একটা শট হচ্ছে, শটটা ফুটবলে হচ্ছে না, শটটা কাদাতে হচ্ছে, নিয়ে মুখের মধ্যে সব চোখের লেগে আমরা বর্ধমানের ফুটবল নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, এবার আপনাকে সংক্ষিপ্ত দু একটা প্রশ্ন করবো। কলকাতার মাঠে আপনার দেখা সেরা বিদেশি খেলোয়াড় কে? অবশ্যই ব্যারেটো, অবশ্যই ব্যারেটো। আচ্ছা, আর যদি আমাদের ভারতীয় প্লেয়ারদের মধ্যে বলা হয় কলকাতা মাঠে আপনার দেখা সেরা খেলোয়াড়কে? আমরা সুনীল ছেত্রী। সুনীল ছেত্রী। আর যদি আমাদের পশ্চিমবঙ্গের ছেলেদের কথা বলা হয়, বাংলার ছেলে পশ্চিমবঙ্গের ছেলেদের কথা বলা হয়, তাহলে আপনার চোখে সেরা খেলোয়াড়কে? কিষাণু দে। অসাধারণ পায়ের কাজ, অসাধারণ অসাধারণ স্কিল। খুব সুন্দর আমরা জানলাম আপনার কাছ থেকে। আমরা মুক্ত হওয়ার শুরুতে আজকে পেয়েছিলাম যে আমাদের বর্ধমান শহরের বর্তমানে উনি ফুটবল সংগঠক হিসেবে রয়েছেন এবং ফুটবলের সঙ্গে ওনার দীর্ঘদিনের যোগাযোগ। আমরা আগামী দিনেও সেই সন্দীপ গোস্বামীকে আমাদের স্টুডিওতে আনবো, নিয়ে ফুটবল নিয়ে আমাদের আবার আলোচনা করব। আজকের আমাদের এই ফুটবল নিয়ে আলোচনা এখানেই শেষ করছি। সন্দীপবাবুকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য।